নমস্কার বন্ধুরা, স্টোরি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি বিখ্যাত উপন্যাস কাচের দেয়াল। ঘুম ভাঙার পরও অনেকক্ষণ বিছানায় চুপচাপ শুয়েছিল জয়া। এ সময়টা তার ধ্যানের সময়। প্রতিদিন এভাবেই চোখ বুজে নিজেকে খনন করে সে। কাল রাত থেকে একটা ছবি ধরা দিয়েও ধরা দিচ্ছে না মাথায়। কোথায় যেন একটা বড় রকমের ফাঁক থেকে যাচ্ছে। কোথায় যে ফাঁকটা? কোথায়? ছবির বিন্যাসে না রঙে? নতুন করে কল্পনায় রঙগুলোকে সাজাতে চাইছিল জয়া। ভেতরের প্যাসেজে টেলিফোনটা বেজে উঠল। বাজছে, বেজেই চলেছে। ঘোর অন্যমনস্কতায় জয়ার প্রথমটা মনে হলো বাইরের দরজায় কলিং বেল বাজাচ্ছে কেউ। একবার দুবার শোনার পর ভুল ভাঙল। এত সকালে কে ডাকছে টেলিফোনে? দিনের শুরুতেই বাইরের লোকের ডাকাডাকি জয়া একদম পছন্দ করে না। ধাতব ঝংকার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ফোনটা কেউ ধরছে না কেন? সুধা গেল কোথায়? বিরক্ত মুখে জয়া বিছানায় উঠে বসল। নিজের অজ্ঞাতেই চোখ চলে গেছে পুরনো জার্মান দেয়াল ঘড়িটার দিকে। 7:10, মানে সুধা বাজারে। সকালে কেউ বিছানা ছেড়ে ওঠার আগে বাড়ির বাজার সেরে ফেলে সুধা। বাবলুর ঘুম ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু সকালে ধরে বসিয়ে না দিলে নিজে থেকে উঠতে পারে না বাবলু। আর বৃষ্টি তো উঠবেই না। শাড়ির আঁচল গুছিয়ে নিয়ে জয়া ঘর থেকে বেরিয়ে এলো। যথেষ্ট বিরস মুখে রিসিভার তুলেছে। হ্যালো। ও প্রান্ত মুহূর্তের জন্য নীরব। মুহূর্ত পরে স্বর ফুটল। আমি সুবীর বলছি। আজ এত সকালে সুবীর কেন? জয়া সামান্য থমকালো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে আজ বৃষ্টির জন্মদিন। প্রতি বছরই জন্মদিনে মেয়ে ঘুম থেকে ওঠার আগে সুবীরের ফোন আসে। বৃষ্টি ওঠেনি এখনো? জয়ার বুকের ভেতরটা কোনো কারণ ছাড়াই কেন যে হু হু করে উঠল। সকালবেলা আচমকা সুবীরের গলা শুনল বলেই কি, নাকি আজ বৃষ্টির জন্মদিন বলে? জয়া ঠিক বুঝে উঠতে পারল না। এক এক সময় নিজের মনকেও কেন যে এত অচেনা লাগে। সংযত হতে সময় লেগে গেল বেশ কয়েক সেকেন্ড। তবুও গলার ভারী ভাবটাকে আটকানো গেল না। ধরো দেখছি। কথাটা বলেও একটুক্ষণ রিসিভার কানে ধরে রইল। আর কিছু কি বলবে সুবীর? কিছু না হোক, নিছক কুশল জিজ্ঞাসা, ছোট্ট দুটো শব্দ, কেমন আছো? দুজন পরিচিত মানুষের সংলাপ বিনিময়। না, জয়া টেলিফোন ধরলে কখনোই অপ্রয়োজনীয় কথা বলে না সুবীর। দরকার ছাড়া একটি বাক্যও অপচয় করে না। কবেই বা করত? চিরকালই তো এরকম আত্মসর্বস্ব। জয়া নিঃশব্দে রিসিভার নামিয়ে রাখল। গোটা বাড়ি ঘুমোচ্ছে অঘোরে। নিঝুম, এত নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যায়। ঘর দিয়ে চতুর্দিক চাপা বলে ভেতরের এই প্যাসেজটাতে এমনিতেই আলো কম। দরজা জানলা সব খোলা থাকলে তাও একটু উজ্জ্বল লাগে। ছোটখাটো হলঘর সাইজের এই প্যাসেজটা
বাবা মা বেঁচে থাকাকালীন ফাঁকাই থাকত। এখন জয়া নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। অনুজ্জ্বল বলে বেশি কিছু রাখেনি। মাঝখানে একটা শ্বেত পাথরের গোল টেবিল, তাতে চাইনিজ পেইন্টিং করা একটা মাত্র চীনামাটির ফুলদানি। এধার ওধারে ছড়ানো পেতলের পট হোল্ডারে বাহারি জুনিপার, জেড, মনেস্টেরিয়া সব একটা করে। দেয়ালে ওল্ড মাস্টার্স প্রিন্ট একটাই, ভ্যান গঘের সূর্যমুখীর ক্ষেত। হঠাৎ তাকালে চোখ ধাঁধিয়ে যায় এমন হলুদ। নিখিল সুযোগ পেলেই ব্যঙ্গ করে, এই এই একটা একটা করে সবকিছু রাখার ওপর ফ্যাসিনেশনটা তোর কবে যাবে বলতো? এখনো এত একাকিনী শোকাকুলা ভাব কেন? এতদিনের পুরনো, এত ঘনিষ্ঠ বন্ধু হয়েও নিখিল কেন যে এমন খোঁচা মারে হঠাৎ হঠাৎ? জয়া রেগে যায়। এটা যার যার পার্সোনাল চয়েস, এর মধ্যে অন্য ইঙ্গিত আনছিস কেন রে? বলে বটে, কিন্তু অন্তরে যেন নিখিলের কথারই প্রতিধ্বনি শুনতে পায়। অতীত তো একটা না একটা ছায়া ফেলবেই মানুষের ওপর। ইচ্ছে করলেই বা সেই ছায়াকে মুছে ফেলা যায় কই? প্যাসেজ টোপকে মেয়ের ঘরে সাজানো দরজার পাল্লা খুলতেই জয়ার বুক ধক করে উঠল। বৃষ্টি ঘরে নেই। চোখের সামনে শুধুই সম্পূর্ণ বিশৃঙ্খল একটা ঘর। আধো আধো আলো, আধো ছায়ায় ঘরময় যেমন তেমন ছড়িয়ে বৃষ্টির বই খাতা, গানের ক্যাসেট, জুতো। কাঠের বাক্সের ডালায় অজস্র জামা কাপড়ের অগোছালো স্তূপ। রঙিন সুজনি ঝুলছে খাট থেকে। সুবীরের কিনে দেওয়া বিদেশি ওয়াকম্যান বিধ্বস্ত বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে ঘর যেন তছনছ করে দিয়ে গেছে কোনো অপরিচিত দস্যু। জয়া ত্রস্ত চোখ নির্জন ঘরে পাক খেল কয়েকবার। ঘর জুড়ে ওয়ার্ড্রোবের গায়ে, দেয়ালে, দরজায় সর্বত্র সারি সারি রঙিন পোস্টার। হাস্যমুখ বরিস বেকার, কপিল দেব, সুন্দরী ম্যাডোনা, ছলনাময়ী সামান্তা ফক্স, সচিন তেন্ডুলকর, আরো কতকে। এছাড়াও আছে অনেকে, জয়া তাদের চেনে না। পোস্টারে পোস্টারে চারিদিকের দেয়াল প্রায় ঢাকা পড়ে গেছে। ছোটবেলা থেকেই প্রিয় মানুষদের বিচিত্র পোস্টার লাগানোর যে কি শখ মেয়েটার। বৃষ্টির বিছানার পাশের টেবিলে মসকিউটো রিপেলেন্টের লাল চোখ স্থির জ্বলছে। পশ্চিমের জানলায় পেলমেট থেকে ঝোলা ভারী পর্দা দুটোর গায়ে বন্ধ কাচের সার্সিতে প্রভাতী আলোর আভাস। মন কেমন করা স্মৃতির মতো, মনোরম কিন্তু বিষণ্ণ। আবছা আলো, রঙিন পোস্টার, সবুজ পর্দা সব মিলিয়ে পুরো দৃশ্যটার একটা আলাদা আকর্ষণ আছে। কিন্তু জয়াকে এই মুহূর্তে তেমন করে টানতে পারল না ছবিটা। গেল কোথায় মেয়েটা? এ সময় ঘুম থেকে ওঠে না তো কখনো। দ্রুত ভেতরের প্যাসেজে ফিরে জয়া বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খোলা, বৃষ্টি সেখানেও নেই। বেরিয়েছে কোথাও নাকি ছাদে উঠেছে? এই সেদিন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ছাদে একা দাঁড়িয়ে থাকতো মেয়ে। জয়া রাগারাগি করত, লেখা নেই পড়া নেই, যখনই দেখি বৃষ্টি ছাদে উঠে দাঁড়িয়ে আছে। তোমরা ওকে একটু বকাবকি করতে পারো না মা? মৃন্ময়ী বলতেন, সব সময় আমার খিচখিচ করিস না তো, লেখাপড়া তো করেই, নইলে ভালো রেজাল্ট করছে কি করে?
ওখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে ভালোবাসে, তাও বন্ধ করে দেব? আজকাল সেই মেয়ে বাড়িতে থাকেই বা কতক্ষণ যে চারপাশের পৃথিবীর দিকে চোখ বোলাবে? একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকেই তো ছাদে ওঠার অভ্যাস চলে গেছে। এখন বাড়িতে থাকলেই সারাক্ষণ ঝমঝম করে বিদেশি বাজনা চালায়, নয়তো স্নায়ু টান টান করা ইংরেজি থ্রিলার পড়ে। এখনকার ছেলে মেয়েদের জীবন থেকে নরম সরম ব্যাপারগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। বৃষ্টিও তার ব্যতিক্রম হলো না। অথচ জয়ার বাবা মা মারা যাওয়ার আগেও এই মেয়ে কত নিরীহ ধরনের ছিল, কত শান্ত। কবে থেকে যে বদলে গেল বৃষ্টি! জয়ার বাবা মা দুজনেই পরপর মারা যাওয়ার পর থেকে, না সুবীর বিয়ে করার পর? জয়া ঠিক নজর করে উঠতে পারেনি। বদলটাই মাঝে মাঝে বড় চোখে লাগে। মেয়ের ভাবভঙ্গিতে ইদানিং কেমন যেন চাপা উগ্রতা। ছাদে উঠতে গিয়ে সিঁড়ির ল্যান্ডিং এ টাঙানো নিজের আঁকা পুরনো ল্যান্ডস্কেপটায় চোখ পড়ে গেল জয়ার। ছবিটাতে বেশ ধুলো জমেছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিলে সুধা কিছুই লক্ষ্য করে না। আজ একটু সুধাকে বকাবকি করা দরকার। এত অযত্ন কেন, এত অবহেলা? ছাদে উঠেই জয়া বৃষ্টিকে দেখতে পেল। আলসেতে ভর দিয়ে আচ্ছন্নের মতো এক দৃষ্টিতে সামনের পার্কের দিকে তাকিয়ে আছে মেয়ে। ক্ষণিকের জন্য জয়া স্থির, বিহ্বল। মা নয়, যেন এক অপরিচিত নারী অন্য এক পরিপূর্ণ রমণীকে দেখছে। বিশাল আকাশের নিচে ছাদে একা দাঁড়িয়ে ওই যুবতী কি জয়ারই মেয়ে? পিছন থেকে বড় সড় লাগছে বৃষ্টিকে। জয়া আড়ষ্ট গলায় ডাকল, বৃষ্টি, তোমার ফোন। বৃষ্টি শুনতে পেল না। জয়া আবার বলল একটু জোরে, এই বৃষ্টি, তোর বাবার ফোন এসেছে। বৃষ্টি ঘুরে তাকালো। দৃষ্টি উদাস, ভাবলেশীন। জয়া অবাক। বাবার নাম শুনলেই তো মেয়ের চোখ মুখ ঝলমল করে ওঠে। আজ ব্যাপারটা কি? ধীর পায়ে বৃষ্টি সিঁড়ি দিয়ে নামছে। পিছন থেকে মেয়েকে দেখছিল জয়া। মেয়েটা তার ভারী সুন্দর হয়েছে। নরম, গোলাপি, মাথা ভরা থাক থাক চুল, কালো চোখের পাতা, ছোট্ট চিবুক, ফোলা ফোলা গাল, অনেকটা রেনোয়ার পেন্টিং এর মতো। গড়নটাই যা একটু রোগাটে। বেশি লম্বা নয় বলে ততটা রোগা লাগে না অবশ্য। সুবীরের মা বলতেন, নাতনি আমার বৌমার গড়ন পাবে, মুখ আর গায়ের রং সুবীরের। জয়ার বাবা প্রিয়তোষ খুব মজা পেতেন শুনে। কি করে যে আপনারা ওইটুকু বাচ্চার মুখের গড়ন কেমন হবে বুঝে ফেলেন? আমার তো বাবা ওইটুকু শিশুদের সবাইকে একই রকম লাগে। ওইটুকু শিশু দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল। এই তো সেদিন তিলে তিলে তৈরি হলো জয়ারই শরীরের মধ্যে। অদৃশ্য তুলি দিয়ে জয়া মেয়ের চোখ এঁকেছে, মুখ এঁকেছে। লিওনার্দের মোনালিসার থেকে তার সৃষ্টি বা কম কিসে? সেই বৃষ্টি আজ 1, 2, 3 করে পুরো 18। 18 শব্দটা ঝন করে মস্তিষ্কে বেজে উঠল কেন? আলিপুর জজ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আঙ্গুল তুলে জয়াকে শাসিয়েছিল সুবীর। দেখে নেব মেয়ের 18 বছর বয়স হলে কিভাবে তুমি তাকে আটকে রাখতে পারো।
সুবীরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেদিনই সদ্য কাস্টডির মামলায় রায় বেরিয়েছে। হিংস্র আক্রোশে পরস্পরের দিকে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি সেদিনই সবে শেষ। সুবীরের উকিল বলেছিল, মিলর্ড, এই ভদ্র মহিলাকে জিজ্ঞেস করে দেখুন তো এর পুরুষ বন্ধুর সংখ্যা কত? 2, 5, 10। মনে হয় কর গুণেও উনি শেষ করতে পারবেন না। উনি যখন স্বামীর বিনা অনুমতিতে মেয়ে ফেলে বিদেশ চলে গেছিলেন তখন কজন পুরুষ বন্ধু ওনার সঙ্গী ছিল? মেয়ের জন্য উনি দিনে কতটা সময় খরচা করেন, আর কতটাই বা নিজের আঁকাঝোঁকার জন্য? ছবি এঁকে ক পয়সা ওনার রোজগার যে মেয়েকে প্রপারলি মানুষ করতে পারবেন বলে দাবি করছেন? জয়ার উকিলও কম যায়নি। মিলর্ড, আমার মাননীয় বন্ধু আমার ক্লায়েন্টের বিদেশ যাওয়ার কথা তুলে অশোভন ইঙ্গিত করছেন। উনি বাইরে গিয়েছিলেন মাত্র 2 মাসের জন্য ছবির এক্সিবিশন করতে বিদেশি সরকারের ডাকে ভারতের ডেলিগেট হয়ে, যা কিনা যে কোনো শিল্পীর কাছেই খুব সম্মানের ব্যাপার। মেয়ে সে সময় আমার ক্লায়েন্টের বাবা মার কাছে অতি আদরেই ছিল। আসলে ওই ভদ্রলোকই স্ত্রীর খ্যাতি, যশ, প্রতিভাকে সহ্য করতে পারেননি। ওনাকে জিজ্ঞেস করে দেখুন তো মিলর্ড, উনি কদিন মদ্যপান না করে সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন, স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে মেয়ের সামনে কোন আদর্শ স্থাপন করছেন? ঈর্ষাকাতর মর্দ বাবার কাছে থাকা ভালো না দাদু দিদার ছায়ায় থেকে শিল্পী মায়ের কাছে থেকে বড় হওয়া ভালো? তিক্ত সে মামলায় জিতে পাওয়া মেয়ে আজ পূর্ণ যুবতী। বৃষ্টি নিচে এসে ফোন ধরেছে। জয়া একটু তফাতে বাপ মেয়ের কথা শোনার চেষ্টা করছে। ডাইনিং টেবিলের কাছে রাখা রবার গাছের পাতা দেখার ভান করে ওদিকেই কান সজাগ। বৃষ্টি একবার পিছন ফিরে জয়াকে দেখে নিল। বেশ নিচু গলায় কথা বলছে, যেন মাকে লুকিয়ে গোপন কথা সেরে নিচ্ছে বাবা নয়, নিষিদ্ধ কোনো পুরুষের সঙ্গে। সব কথা পরিষ্কার বুঝতে পারল না জয়া। টুকরো টুকরো 2-1টা বাক্য কানে এলো মাত্র। তুমি একা কিন্তু? না, দুপুরে হবে না, বিকেলে আফটার 5। কলেজে এসো, কলেজ স্ট্রিট ক্রসিং এ। নিম্ন স্বরে বললেও বৃষ্টির কথাবার্তা স্পষ্টতই কাট কাট, নির্লিপ্ত। কথা বলতে বলতেই দুম করে ফোন কেটে দিয়ে হনহন করে ঢুকে গেল বাথরুমে। আশ্চর্য, বাবার সঙ্গে তো এভাবে কথা বলে না বৃষ্টি। জয়ার মনে পড়ল গত বছরও জন্মদিনে সুবীরের সঙ্গে দেখা করতে গিয়ে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে এসেছিল। জয়া জিজ্ঞাসা করেছিল, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? জবাব না দিয়ে নিজের ঘরে ঢুকে দরাম করে দরজা বন্ধ করেছিল মেয়ে। সুবীরের সম্পর্কে কোনো কথাই জয়াকে বলে না বৃষ্টি। জয়ার মতোই চাপা অন্তর্মুখী হয়েছে। এমনকি সুবীর যে আবার বিয়ে করেছে সে কথাও বৃষ্টির মুখ থেকে বেরোয়নি কোনোদিন। ছেলে হওয়ার খবরও না। জয়া জেনেছিল শিপ্রার কাছ থেকে। শিপ্রার দাদা সুবীরের কলিগ। জয়া জুনিপার গাছের টবের দিকে এগিয়ে গেল। গোড়ার মাটি শক্ত জমাট বেঁধে গেছে। ছোট্ট একটা লোহার শিক তুলে
জয়া গাছটার গোড়া খোঁচাতে শুরু করল। বাবার ওপরেও টান কি তবে কমে যাচ্ছে বৃষ্টির? অথচ এই মেয়ে কি ছটপটি না করত বাবার জন্য। কোর্টের রায়ে সপ্তাহে একদিন মেয়েকে নিজের কাছে নিয়ে যাওয়ার অধিকার পেয়েছিল সুবীর। একদিনে রবিবার এলেই মেয়েও সকাল থেকে সেজে গুজে তৈরি। গাড়ির হর্ন শুনলেই ছুটতে বেরিয়ে যেত বাইরে। বাবা এসেছে, বাবা এসেছে, আমার বাবা এসে গেছে। জয়া কি যে কাঁটা হয়ে থাকতো সেই দিনগুলোতে। যদি বৃষ্টি আর না ফেরে, যদি বাবার কাছেই থেকে যায়। সুবীর আবার বিয়ে করার পর থেকে অনেকটা নিশ্চিন্ত বোধ করছিল সে। মেয়ে বাথরুম থেকে বেরোতেই জয়া প্রশ্ন করল, তোর জন্মদিনে এবারও বন্ধুদের বলবি না সন্ধেবেলা? বৃষ্টি নিষ্পলক তাকালো জয়ার দিকে, যেন জরিপ করছে মাকে। শুনলেই তো সন্ধেবেলা থাকবো না। জয়া অপ্রস্তুত। মেয়েও তবে এতক্ষণ তাকে লক্ষ্য করছিল। কথা ঘোরানোর চেষ্টা করল। তোর জন্য কাল একটা ফিরহান কিনেছি, দেখেছিস? দেখিনি, দেখে নেব। বৃষ্টি ঘরে ঢুকে গেল। মেয়ের গলায় পরিষ্কার ঝাঁঝ। মাঝে মাঝে এভাবেই মুখিয়ে ওঠে আজকাল। ভালোভাবে কিছুই বলতে চায় না। নিখিল বলে, ও কিছু না, হে বয়সে ওরকম একটু আটটু হয়। মা বাবার কথা শুনতে ভালো লাগে না। মনোমতো সবকিছু না পেলে বিরক্তি আসে। নিজের কথায় ভেবে দেখ না, ওই বয়সে বাবা মার কথা শুনে চলতে তোর ভাল লাগতো? জয়া প্রতিবাদ করে না, কিন্তু জয়া জানে জয়া ছিল অন্যরকম। কারুর ওপর মেজাজ করা তার ধাতে ছিল না। সে ছিল অনেক ভীতু, অনেক নরম, অনেক বেশি আবেগপ্রবণ। সে ছিল ফারকোটের পকেটে মানুষ হওয়া দল পুতুলের মতো। সামান্যতম নিষ্ঠুরতাও তার সহ্য হতো না। একটা কুকুরকে রাস্তায় মরে পড়ে থাকতে দেখলেও সে কেঁদে কেটে একসা হতো। সদরের ইয়ের লক খুলে সুধা বাড়িতে ঢুকল। জয়াকে টবের কাছে দেখে দাঁড়িয়ে পড়েছে। কি হয়েছে গো টবটায়? হবে আবার কি, ভালো করে দেখাশোনা করিস না? গোড়াগুলো খুঁড়ে ঝুড়ো ঝুড়ো করে দিতে বলেছিলাম না তোকে? সময় পাইনি গো, তুমি ছেড়ে দাও, আমি আজ খুঁড়ে দেব। সুধা বাজারের থলি রান্নাঘরে রাখতে গেল। সেখান থেকে মুখ বাড়িয়েছে, দিদি চা দেব? এই সময় ঘুম থেকে উঠে নিজের কাজে ডুবে যাওয়া জয়ার দীর্ঘদিনের অভ্যাস। সামনে অ্যানুয়াল এক্সিবিশন, দুটো ছবি শেষ করতেই হবে। সুধাকে বলল, ওপরে দিয়ে যাস, শুধু চা, বিস্কুট ফিস্কুট না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও জয়া ঘুরে দাঁড়ালো। কি এনেছিস বাজার থেকে? রুই মাছ আর মুরগি। খেয়াল আছে, মেয়েটার আর জন্মদিন, ফ্রাইয়ের জন্য ভেটকি মাছের কয়েকটা ফিলেট তো আনতে পারতিস। এনেছি গো, এনেছি। সুধা নিজস্ব ভঙ্গিতে মাথা দোলালো। সুধার সব খেয়াল থাকে। বৃষ্টির জন্মদিনের কথা আমাকে মনে পড়িয়ে দিতে হবে গো। কার্তিক মাসের 27 তারিখটা আমার ঠিক খেয়াল থাকে। গতবারও তো আমি মনে করে। থামতো, জয়া খেপে উঠল। সুধা ইদানিং নিজেকে বড় বেশি বাড়ির গিন্নি ভাবতে শুরু করেছে। অত যদি সব দিকে খেয়াল, সিঁড়ির ছবিতে ময়লা জমে কি করে? যেদিকে তাকাবো না সেদিকেই। সুধা কথা না বাড়িয়ে রান্নাঘরে পালালো। তাকে এখন
মেল ট্রেনের গতিতে সকালের কাজ সারতে হবে। চা জল খাবারে পাট চুকলেই কুটনো কোটা, মশলা বাটা, রান্না বান্না। চিলেকোঠা স্টুডিওতে গিয়ে ক্যানভাসের সামনে বসল জয়া। কাল রাতে অর্ধেক আঁকা হয়েছে ছবিটা। মূলত প্রাথমিক রং দিয়েই এবার ছবিটাকে ফোটাতে চাইছে। লাল, হলুদ আর নীল মিলিয়ে এক তীব্র একাকিত্বের অনুভূতি। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তবে কি রংগুলোকে ভেঙে দেওয়া দরকার? জয়া নতুন করে অস্থির হয়ে উঠল। যে কোনো ছবি নিজস্ব উপলব্ধির সঙ্গে না মেলা পর্যন্ত এরকমই অতৃপ্তিতে ছটপট করতে থাকে সে। একবার ভাবল ক্যানভাসটাই মুছে ফেলে প্রথম থেকে শুরু করবে। পর মুহূর্তে মত বদলালো। হাতে ব্রাশ তুলে ক্যানভাসের নীল রংটাকে গাঢ় করতে চাইল আরেকটু। বার দুয়েক আঁচড় টেনেই ব্রাশ ছুঁড়ে ফেলে দিল। মন বসছে না। এক একদিন এরকমই হয়, কিছুতেই ছবির মধ্যে পুরোপুরি ঢুকতে পারে না। সুধা চা নিয়ে ঢুকেছে। টুলের ওপর কাপ রেখে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কিছু বলবি? দিদি, দাদা ভাইয়ের কোমরে ব্যথাটা আবার খুব বেড়েছে। কালকেও সন্ধ্যাবেলা খুব যন্ত্রণা হচ্ছিল। জয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ। 2-3 বছর ধরে শীত আসার আগে বাবলুকে কোমরের ব্যথাটা খুব ভোগাচ্ছে। গত বছর তো 8-10 দিন একেবারে শয্যাশায়ী ছিল ভাইটা। ডক্টর কয়াল বলেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ভোগান্তিটুকুও বাবলুর কপালে আছে। 69 সালে কলেজ স্ট্রিটে 2 দলের বোমাবাজির মাঝখানে পড়ে মেরুদণ্ডে স্প্লিন্টার ঢুকেছিল বাবলুর। তখন বাবলু সবে হায়ার সেকেন্ডারি দিয়েছে। জয়া আর্ট কলেজের 4th ইয়ারে। নিজেদের যথা সর্বস্ব দিয়ে প্রিয়তোষ মৃন্ময়ী চিকিৎসা করিয়েছিলেন ছেলের। সুবীর তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। জয়ার সঙ্গে সদ্য পরিচয় হয়েছে তার। জয়ার ভাইকে সারিয়ে তোলার জন্য সেও অসম্ভব দৌড়াদৌড়ি পরিশ্রম করেছিল। শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেও নিম্নাঙ্গ প্রায় অসাড় হয়ে গেল বাবলুর। কোনোদিন আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারল না। একখানা পোর্টেবল টিভি, বই, ম্যাগাজিন আর বড় সড়ো একটা অ্যাকোরিয়াম নিয়ে নিজস্ব জগতে নির্বাসিত হয়ে থাকে সে। সেই জগতে সময় স্থির হয়ে আছে 21 বছর। নিস্তরঙ্গ এই জীবনে বিন্দুমাত্র আলোড়ন উঠলে বাবলু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মেজাজ দিনকে দিন আরো তিরিক্ষি হয়ে উঠছে। বৃষ্টির সঙ্গে তো ইদানিং মোটেই বনে না। কথায় কথায় খিটমিটি, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি। অথচ ছোটবেলায় এই ভালো মামা বলতে বৃষ্টি প্রায় অজ্ঞান ছিল। জয়া সুধাকে বলল, ঠিক আছে, ফেরার সময় ডাক্তারবাবুকে খবর দিয়ে আসব। সুধা চলে যাওয়ার পর জয়া আরেকবার ছবিতে মন বসানোর চেষ্টা করল। ঘন্টা দেড়েক মগ্ন রইল রং তুলি ক্যানভাসে। স্টুডিও বন্ধ করে যখন নিচে নেমে এলো তখন তার মন অনেক প্রফুল্ল। ছবিটার পূর্ণ চেহারা চোখের সামনে এসে গেছে। আজ রাতে কাজ করলেই শেষ হয়ে যাবে। ঘরে এসে ঘড়ি দেখে জয়া চমকে উঠল। 9:40। 11টা থেকে ক্লাস আজ। তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে বাথরুমের দিকে ছুটল। সুধা, আমার ভাত বেড়ে ফেল, অনেক দেরি হয়ে গেছে। স্নান সেরে চিরুনি হাতে ভাইয়ের ঘরে ঢুকলো একবার। বিছানায় আধশোয়া হয়ে বাবলু খবরের কাগজ পড়ছে। হুইল চেয়ারটা একেবারে দরজার সামনে পড়ে। আস্তে করে খাটের দিকে সেটাকে ঠেলে দিল জয়া। কিরে, আজ ব্যথাটা কেমন? বাবলু কাগজ থেকে চোখ ওঠালো না।
সে ঠিক আছে, আজ ডক্টর কয়ালকে বলছি একবার এসে দেখে যাক। কি হবে দেখে? বাবলু গোমরা মুখে খবরের কাগজের পাতা উল্টালো। আরো কিছু কড়া পেন কিলার দেবে, এই তো। জয়া কথা বাড়ালো না। ভাইয়ের মুখের প্রতিটি অভিব্যক্তি সে চেনে। বাবলু ভীষণ ভাবে চাইছে একবার ডাক্তারবাবু এসে তাকে দেখে যাক, কিন্তু মুখে সেটা প্রকাশ করবে না। ডাইনিং টেবিলে যেতে গিয়েও কি মনে করে একবার বৃষ্টির ঘরেও ঢুকল। সকালবেলার লণ্ডভণ্ড ঘরখানা ফাঁকা, শুনশান। চতুর্দিকে দেওয়াল জুড়ে বোবা যন্ত্রণার মতো শুধুই অজস্র কালশিটে। একটা রঙিন পোস্টার নেই কোথাও। জয়া স্তব্ধ হয়ে গেল। কালীঘাট মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা শুনতে পেল বৃষ্টি। 9:34 ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। বৃষ্টি একটু অসহায় বোধ করল। সে আজ অন্য দিনের মতো তাড়াহুড়া করে নামতে পারবে না। শাড়িতে সে কোনো সময়ই খুব স্বচ্ছন্দ নয়। স্কার্ট, ব্লাউজ, সালোয়ার কামিজ বা প্যান্ট শার্টই তার নিত্যদিনের পোশাক। আজ সে ইচ্ছে করেই শাড়ি পরেছে। আজকে সে অন্য দিনের থেকে নিজেকে পৃথক করে রাখবেই। আজ খুব সকালে ঘুম ভেঙে গিয়েছিল বৃষ্টির। মধ্য হেমন্তের ভোরে, তখনও ঘর জুড়ে ছড়িয়েছিল আজকের রাতটা। দিন আসার আগে রাত শেষবারের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখে নিচ্ছিল সবকিছু। ভোরের দিকে এ সময় বেশ হিম হিম ভাব। যদিও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, আসি আসি করেও শীত রোজ দোমনা হয়ে একটু করে এগোচ্ছে পিছোচ্ছে, তবু সে যে আসছে সেটা স্পষ্ট টের পাওয়া যায়। এ সময় ভোরের পৃথিবী সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। এ সময় পৃথিবীতে সবকিছুই বড় পবিত্র। এরকমই একটা সময়ে বাইরে পাঁচিলের গায়ে একটা ছোট্ট পাখি পিকপিক করে ডেকে উঠেছিল। সেই ডাকেই চমকে বিছানায় উঠে বসেছিল বৃষ্টি। ঘুমের শেষ রেশটুকু কাটার সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল কথাটা। মুহূর্তেই শরীর জুড়ে অচেনা শিহরণ, আশ্চর্য অনুভূতি। She will be in the custody of her mother till she attains her age of 18. যতদিন না বৃষ্টির 18 বছর বয়স হয় ততদিন সে মায়ের হেফাজতে থাকবে। যতদিন না বয়স 18 বছর হয়, যতদিন না, তারপর 18 বছর বয়স হলে। ওই শব্দ কটা এখনো বৃষ্টির মনের ভেতর ঘুরপাক খেয়ে চলছে। কেউ যেন ধাক্কা দিয়ে বারবার মনে পড়িয়ে দিচ্ছে কথাটা। আজকেই। তবে কি কথাটার বিশেষ কোনো উদ্দেশ্য আছে? নইলে অত ভোরে আজ ঘুমই বা ভাঙবে কেন? জীবনে খুব কম দিনই এত সকালে ঘুম থেকে উঠেছে বৃষ্টি। স্কুলে নবনীতা বলতো, ঘুম হ্যাজ 4 স্টেজেস। প্রথম রাতে নন র্যাপিড আই মুভমেন্টের ডিউরেশন বেশি, র্যাপিড আই মুভমেন্টের কম। ক্রমে র্যাপিড আই মুভমেন্ট প্রলংড হতে থাকে, শেষ রাত্রিরে গিয়ে ভোরের বেলা। প্রতিদিনই তো সে গভীর ঘুমে। নবনীতার ভাষায় পুরো নন র্যাপিড আই মুভমেন্টের স্টেজ। বেশিরভাগ দিনই 8টা নাগাদ সুধামাসি ঠেলে ঠুলে তুলে দেয় তাকে। নবনীতার কথা মনে পড়তেই বৃষ্টির মন কেমন করে উঠল। নবনীতা JNU-তে চলে গেছে। স্কুলে থাকতে ওই যা একটু কাছাকাছি ছিল বৃষ্টির, তার বাইরে আর বিশেষ কেউ বৃষ্টির নিষেধের
কাঁটা তার তোপকে তার তেমন ঘনিষ্ঠ বন্ধু হতে পারেনি কখনো। মন্থর পায়ে বৃষ্টি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। একটা ট্রেন চলে যাওয়ার পর 2-4 মিনিটও খালি থাকে না প্ল্যাটফর্ম, বিশেষ করে অফিস টাইমে। ডাউনের এদিকটা গিজগিজ করছে মানুষ। তার মধ্যেই ক্লোজ সার্কিট টিভিগুলোতে যথারীতি রঙিন নাচাগানা চলছে। ব্যস্ত সমস্ত অফিস যাত্রীরা কয়েক মুহূর্তের জন্য গিলে নিচ্ছে গভীর আবেগময় প্রেমের দৃশ্য। বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। ওইসব ন্যাকা ন্যাকা জড়াজড়ি করা প্রেমের নৃত্য তার একদম সহ্য হয় না। এলোমেলো পায়ে সামনে একটু এগোতেই বৃষ্টির চোখ আটকে গেল আরেকটা টিভির ঠিক নিচে। সকালে সেই বিদঘুটে ছেলেটা না? হ্যাঁ হ্যাঁ, ওই তো ছেলেটা। পাড়ায় নতুন এসেছে। বেশ ম্যাচো টাইপ ফিজিক, রুক্ষ তামাতে মুখ, সলিড গোঁফলা। নামটা জানা যায়নি এখনো। রনি পিকলুদের সঙ্গে দারুণ দোস্তি হয়ে গেছে ইতিমধ্যেই। টিভির দিকে না তাকিয়ে ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে বৃষ্টির দিকেই। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল। অন্যমনস্কতার ভান করছে। এ সমস্ত ভান রাস্তাঘাটে পুরুষের চোখে অহরহ দেখে আজকাল। সবসময় যে খারাপ লাগে তাও নয়। স্বাভাবিক নারীর মতো পুরুষের দৃষ্টি মাঝে মাঝে উপভোগও করে সে। তবে কেউ কেউ যা গোগ্রাসে গেলে ভাবতেই অবাক লাগে। এইসব হ্যাংলা লোকগুলোই যখন বাড়িতে যায় তখন তারা কত সভ্য ভদ্র। বাবা, দাদা, ভাই, পিসেমশাই, মেসোমশাই, একই মানুষের কত রকম যে চেহারা থাকে। কোনটা যে মুখোশ, কোনটা মুখ। যেমন তার মা বাড়িতে সবসময় কি গম্ভীর, দাপুটে, নিজে যা চাইবে সেভাবেই হতে হবে সবকিছু, না হলেই তুল কালাম। সুধামাসিকে বকছে, বৃষ্টির ওপর মেজাজ, ভালো মামাকে পর্যন্ত ছাড়ছে না। কখনো একেবারেই চুপচাপ, নিজের খেয়ালে এক টানা ছবি এঁকে চলছে। খেয়াল খেয়াল, এই খেয়ালেই কখনো এক গাদা প্যাকেট বুকে চেপে ঢুকছে বাড়িতে। বৃষ্টি, দেখ এই মেখলাটা কি গর্জাস না? পিঙ্কের সঙ্গে ব্লু এর কন্ট্রাস্ট, তোকে খুব ভালো মানাবে। কখনো এই ধুতি সালোয়ারটা পরে কামিজের কাঁধটা দেখে নে তো, আর এই রাখ 100 টাকা তোর হাত খরচ। বৃষ্টি আদৌ পিঙ্ক বা ব্লু ভালোবাসে কিনা, ধুতি সালোয়ার পছন্দ করে কিনা, তা নিয়ে এক বিন্দু মাথা ব্যথা নেই মার। এই মাই আবার নিজের লোকজন বাড়িতে এলে একদম অন্যরকম, হাসি খুশি, উচ্ছল। এই বৃষ্টি, এদিকে শুনে যা, তোকে দেবযানী ডাকছে। উফ, কি রিপালসিভ মহিলা ওই দেবযানী। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল বৃষ্টির। আহ্লাদি আহ্লাদি। শিপ্রা হালদার তাও একরকম, যদিও অনর্গল বকবক করেই চলে, কারুর কথা শোনে না, কেউ শুনছে কিনা পরোয়াও করে না। অবিরাম সিগারেট খেয়ে চলছে, চেইন স্মোকার। আর ফিরোজ আঙ্কেল যে কখন সেন্সে থাকে কখন থাকে না, সব সময়ই অ্যালকোহলের গন্ধ ছুটছে মুখ দিয়ে। ছোটবেলায় কি জোর জোর করে চুল টানতো, আদর করতো গাল টিপে টিপে। আজকাল দেখলেই, হাই ইয়াং লেডি, তুই তো রোজ রোজ একটু করে ব্লুম করছিস রে। মাতালের প্রলাপ। পুজোর আগে একদিন তো এসে ড্রয়িং রুমের কার্পেটে পড়ে কি গড়াগড়ি। কোন ক্রিটিকের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে, গড়াচ্ছে আর চিৎকার করছে, আমার ছবিতে ডেপথ কম, দাঁত ভেঙে দেব শালাদের। তোর 14 পুরুষ আর্টের কিছু বোঝে? হ্যাঁ, সজ্ঞানে থাকলে এই ফিরোজ আঙ্কেল একেবারে ভিন্ন মানুষ।
কত মার্জিত, ভদ্র, স্নেহশীল। বাবাই বা কম কিসে, এমনিতে কত হাসি খুশি, দিলদরিয়া। সব সময় একটা মিষ্টি ভালোবাসার গন্ধ যেন বাবার গায়ে। অথচ এই বাবাই রীতা আন্টির সামনে টুক করে কেমন যেন খোলসের মধ্যে ঢুকে যায়। ভাবতেই পুরনো অভিমানটা সারা বুকে ছেয়ে গেল বৃষ্টির। সেই পুরনো পাথর চাপা অভিমান, জমাট, শীতল। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না। হুড়হুড় করে পাতাল ট্রেন ঢুকে পড়েছে। ভিড় ঠেলে সামনের কামরায় উঠে বৃষ্টি সিটের ধারে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই গেটের কাছে হাসির রোল দেখে ঘাড় ঘুরে গেছে। গেট বন্ধ হওয়ার সময় গেটে আটকে গেছে। আর কেউ নয়, সেই ছেলেটাই। গেট থেকে ছাড়া পেয়ে দ্বিতীয় চেষ্টায় ভেতর আসতে পারল। অপ্রতিভ মুখে এদিক ওদিক তাকাচ্ছে। সবসময়ই বোধহয় অদ্ভুত কাণ্ড কারখানা করতে ভালোবাসে ছেলেটা। ভোর থেকেই যা কমিক সিন দেখিয়ে চলছে, বৃষ্টি বেশ কৌতুক বোধ করল। নির্জন ভোরে সুধাকে ঘুম থেকে না তুলে বৃষ্টি পায়ে পায়ে ছাদে উঠে গিয়েছিল। ছাদের দরজার ছিটকেনি খুলতেই বুক ছলাৎ। গাঢ় মেঘের মতো কুয়াশা চারিদিকে। কুয়াশা ছড়িয়ে ঘুম ভাঙিয়ে সামনের পার্ক, রাস্তাঘাট, একটু দূরের সবকিছুই কেমন যেন অস্পষ্ট। পিছল ছাদে পা টিপে টিপে আলসিতে এসে দাঁড়াতেই সামনের পার্কে ছেলেটা জগিং করতে করতে গোটা পার্ক শুধু চক্কর দিয়ে চলেছে। পিঠে হ্যাভারস্যাকের মতো বিশাল এক কিডস ব্যাগ। ঘন কুয়াশার মধ্যে কি কিম্ভূতি না দেখাচ্ছিল ছেলেটাকে। পিঠে বস্তা নিয়ে যেন ধোঁয়ায় নাচছে এক রঙিন রোবট। এসপ্ল্যানেডে পাতাল থেকে মাটিতে উঠে ট্রাম লাইনের ধারে দাঁড়ালো বৃষ্টি। কাঁধের ব্যাগ বুকের কাছে জড়ো করে একবার আকাশের দিকে তাকালো। সূর্যের কোনো চিহ্ন নেই কোথাও। সূর্য বোধহয় আজ আর উঠবেই না। যেদিন সে জন্মেছিল সেদিনও নাকি সারাদিন সূর্যের দেখা মেলেনি। নভেম্বরে কোনো কারণ ছাড়াই বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। বৃষ্টির দাদু প্রিয়তোষ বলেছিলেন, আমাদের বাড়িতেও বৃষ্টি এসেছে। বৃষ্টির মুখে মাথার উপরের ধূসর আকাশটার ছায়া। তার কোনোদিনই কখনো কোনো আনন্দের দিন হতে পারে না, 18 বছরও না। তার জন্মটাই একটা দুর্ঘটনা মাত্র, বার্থ বাই মিয়ার চান্স। দুটো মানুষের মুহূর্তের আনন্দের বাই প্রোডাক্ট, কিংবা ভুলের। আনন্দ ফুরিয়ে গেছে, ভুল ভেঙে গেছে, খেলা শেষ। কলেজ স্ট্রিটের মুখো আধ ফাঁকা ট্রামে উঠে বসবার জায়গা পেয়ে গেল বৃষ্টি। বিষণ্ণ মুখে জানলা দিয়ে কর্মব্যস্ত শহরটাকে দেখছে। তার আজকের জন্মদিনটাও কি একটু অন্যরকম হতে পারতো না? চারিদিকে রোদ্দুরে ভেসে যেতে পারত, একটা হইচই আমোদ আহ্লাদের সাড়া পড়ে যেতে পারত পৃথিবীতে। ঝকঝকে নীল আকাশ ঘোষণা করত বৃষ্টি রায় আজ থেকে সাবালিকা। 18 বছর বয়স পর্যন্ত বৃষ্টি রায় শুধু মায়ের হেফাজতে থাকবে। আদালতের এই রায়েই কেমন যেন একটা বন্দি জীবন ভাব। বন্দিই তো। একা থাকলেই বৃষ্টি নিজের নির্জন বন্ধ ঘরে সেলের কয়েদি। জানলার মোটা মোটা লোহার গারদগুলো বলবান পুরুষ প্রহরীর মতো দাঁড়িয়ে পাহারায়। কেন যে সেই লোকটা এমন একটা শাস্তি দিয়েছিল বৃষ্টিকে, লোকটার মুখ চেষ্টা করলেও বৃষ্টি ভুলতে পারে না। মাঝ বয়সী, গাঁট্টা গোট্টা চেহারা, অনেকটা তাদের পাড়ার কাউন্সিলর সুরেন ভরের মতো দেখতে। এরই এক কলমের খোঁচায় নাকি টুকরো টুকরো হয়ে যায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। বৃষ্টিরা হয়ে যায় ভাঙা ঘরের শিশু। 6 বছরের বৃষ্টিকে
প্রশ্নের পর প্রশ্ন করছে লোকটা। তোমার নাম কি মা? বৃষ্টি। না, সিঞ্জিনী রায়। বাহ, কি মিষ্টি নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। বাহ, তা কাকে তুমি বেশি ভালোবাসো মামনি, বাবাকে না মাকে? তোমাকে বলবো কেন? বাহ, তোমাকে তো বলতেই হবে, না হলে আমি জানবো কি করে তুমি কার কাছে থাকতে চাও? বৃষ্টি গুম। বলো মা, কাকে বেশি ভালোবাসো? আমি দুজনকেই ভালোবাসি। কিন্তু তোমার মা বাবা যে এখন থেকে আলাদা আলাদা থাকবে, কার কাছে থাকতে চাও তুমি? দুজনের কাছে। কিন্তু লক্ষ্মী মেয়ে, তোমাকে যে দুজনের একজনকে বেছে নিতে হবে, বাবা কিংবা মা। বৃষ্টি সেই মুহূর্তে একটা ছোট্ট চারা গাছ, জীবন্ত কিন্তু অসহায়, ঝড়ের তাণ্ডবে থরথর করে কাঁপছে। আমি আমি কাউকে চাই না, আমি কাউকে চাই না। দৌড়ে বাইরে এসে প্রাণে আঁকড়ে ধরেছে বাবা মা নয়, দাদুর কোমর। দাদুকে আঁকড়ে ধরে আশ্রয় খুঁজছে। টানা 1 বছর বৃষ্টিকে নিয়ে লড়ে গিয়েছিল বৃষ্টির মা বাবা। বৃষ্টিকে নিয়ে লড়াই, না নিজেদের জেদের লড়াই? কি আতঙ্কেই না তখন দিন কেটেছে বৃষ্টির। কোর্ট কেস নিয়ে কেউ আলোচনা করলেই কান খাড়া করে থেকেছে। দাদু যেদিনই তার জন্য বাবুল গামের প্যাকেট কিনে দিয়েছে, দিদা তৈরি করেছে তার প্রিয় এলাচের গন্ধ ভরা রসগোল্লার পায়েস, সেদিনই বুঝেছে কেসের ডেট আছে। কি হবে শেষ পর্যন্ত? তার কি কোনোদিন আর বাবাকে দেখতে পাবে না, নাকি মাকে ছেড়ে চলে যেতে হবে চিরদিনের মতো? বোকা, কি বোকাই না ছিল তখন। নিজের নির্বুদ্ধিতার কথা ভাবলে এখন নিজের ওপরই রাগ হয় বৃষ্টির। এই রাগটা যদি সবার ওপরে ছড়িয়ে দেওয়া যেত, মা বাবা, ভালো মামা, রীতা আন্টি, সবাইকে যদি সমছে দেওয়া যেত একবার। রীতার নামটা মনে আসতেই দপ করে বৃষ্টির মাথা আরো গরম হয়ে গেল। বাবা তোমাকে বিয়ে করেছে, তোমার সংসার নিয়ে তুমি থাকো, বৃষ্টিকে নিয়ে আদিক্ষেতা করার চেষ্টা কেন? মহিলাকে দেখলেই বৃষ্টির গা জ্বলে যায়। এরই গলা শোনানোর জন্য সকালে টেলিফোন করে বাবার কি অনুরোধ উপরোধ। বৃষ্টি লক্ষ্মী সোনা, 1 সেকেন্ড একটু ধর, রীতা তোকে বার্থডে উইশ করতে চাইছে। ভাগ্যিস ঝপ করে নামিয়ে দিয়েছিল ফোনটা, নইলে হয়তো ফোনে বাবার পুচকে ছেলেটার গলাও শুনতে হতো। এবার বৃষ্টির রাগ গিয়ে পড়ল বাবার উপর। বলা নেই কওয়া নেই, দুম করে গত বছর জন্মদিনে কি আক্কেলে ওই মহিলাকে নিয়ে হাজির। গোটা সন্ধ্যেটাই তেতো হয়ে গিয়েছিল গতবার। মহিলাকে জব্দ করার জন্য বাবাকে আজ পুরো সন্ধ্যেটাই আটকে রাখতে হবে। পাশের সিটে এক বিপুল কায় মহিলা ক্রমাগত বৃষ্টিকে ঠেলে ঠেলে নিজের জায়গা বাড়িয়ে চলছেন। জানলা থেকে মুখ সরিয়ে বৃষ্টি ভদ্রমহিলার দিকে কটমট করে তাকালো। ঠিক হয়ে বসুন, আমাকে তো কোণে চিপে ফেলেছেন। মহিলার বয়স বছর 50। দেখেই বোঝা যায় নিজের স্বাস্থ্য নিয়ে খুবই বিব্রত থাকেন সব সময়। বৃষ্টির কথার রূঢ়তায় কিছুটা আহত ভাব তার মুখে। কি করব বলো, দেখতেই তো পাচ্ছ নিজেই কেমন সিট থেকে অর্ধেক বেরিয়ে আছি। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। খেয়ে দিয়ে গায়ে গর্দানে এত বড় শরীরটা তৈরি করার সময় মনে ছিল না? পর মুহূর্তে
সামান্য মায়াও হলো মহিলার উপর। অনেকে তো অসুখেও এরকম মোটা হয়ে যায়। তবে শারীরিক অসহায়তার সুযোগ নিয়ে অন্যের অসুবিধা সৃষ্টি করতে অনেকেই দ্বিধাবোধ করে না। নিজেকে ছাড়া অন্যের সুবিধা অসুবিধা নিয়ে মাথা ঘামাতেও চায় না চট করে। তার ভালো মামাই তো সারাদিন হয় হুইল চেয়ার নয় খাটে পড়ে আছে, পান থেকে চুন খসলেই চিলচিৎকার। সুধামাসির সঙ্গে কি বিশ্রী ভাষায় কথা বলে এক এক সময়। একমাত্র মার সামনেই অতটা মেজাজ দেখানোর সাহস পায় না। সাহস পায় না নাকি সামনেই পায় না মাকে? কতটুকু সময়ই বা মা বাড়িতে থাকে? সারাদিনই ঘুরছে বাড়ির বাইরে, কলেজ, এক্সিবিশন, সেমিনার, বন্ধু বান্ধব। আর বাড়ি থাকলে তো হয় মেজাজ, না হয় নিজের ইজেল, ক্যানভাস, ব্রাশ, তুলি নিয়েই ধ্যানস্থ। এক একদিন তো সারা রাত ধরে চিলেকোঠার স্টুডিওতে বসে ছবি এঁকে যায়। সে সময় মার সামনে পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকে না। বিশ্ব সংসার ধ্বংস হয়ে গেলেও মা তখন ফিরে তাকাবে না, এমনকি বৃষ্টি মরে গেলেও না। বৃষ্টির দিদা তখন সদ্য মারা গেছেন। 12 বছরের বৃষ্টি একা বিছানায় শুয়ে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে আঁতকে বিছানায় উঠে বসেছে বাচ্চা মেয়েটা। চোখ টিপে দৌড়ছে মায়ের ঘরে। মা নেই। নিঃশ্বাস চেপে তীর বেগে অন্ধকার টপকে ছুটেছে তাদের ছাদের স্টুডিওতে। হাঁপাচ্ছে। আমার আমার ভয় করছে মা। মা শুনতেও পেল না। টেম্পেরায় কতগুলো বাঁকাচোরা মানুষের মুখ ফুটিয়ে তুলতে মগ্ন তখন। সাংঘাতিক রাগী মুখ সব, কেউ কেউ ভৌতিক মুখোশ পরা, লাল কালো বেগুনি মুখোশ। বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোক গিলছে বারবার। তারপর নিঃশব্দ পায়ে নেমে এসেছে সিঁড়ি বেয়ে, সোজা সুধামাসির ঘরে, মেঝেতে পাতা মাদুরের বিছানায়। সুধামাসি, ও সুধামাসি! কে 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 হয়েছে? সুধামাসি ধর্মড় করে উঠে বসেছে। আমি আমি তোমার কাছে শোবো। বৃষ্টির চোয়াল শক্ত হয়ে গেল। সেই সব দিন কি সে ভুলে যেতে পারে? কি ভাগ্য যে মার মনে আছে আজ তার জন্মদিন। নিজেকে নিয়ে যারা ব্যস্ত থাকে, অন্যের কথা ভাবার সময় কোথায় তাদের? মারা যাওয়ার আগে দিদা প্রায় বলতো, মার ওপর এত অভিমান করিস কেন? সারাদিন ধরে মাকে কত খাটাখাটুনি করতে হয় বলতো, সবই তো তোরই জন্য। কচু, যত সব আলগা সান্ত্বনার কথা। বৃষ্টির জন্য কেউ কিছু করেনি কোনোদিন, করবেও না। ছোটবেলায় মিছিমিছি কিছু কষ্ট পেয়েছে বৃষ্টি। সারাক্ষণ বোকার মতো ভেবেছে কখন মা ফিরবে কাজ থেকে। আর্ট কলেজে লেকচারশিপ পাওয়ার আগে ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে মা মেতেছিল খুব। নিখিল দত্ত রায়ের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা। এই একটা অফিস সাজাচ্ছে, ওই একটা শোরুম করছে। সকাল না হতেই নিখিল মামা হই হই করে হাজির বাড়িতে। জয়া, মার্কনিদের অর্ডারটা পেয়ে গেলাম বুঝলি। ব্যাক সাইডটা যদি মিরর দিয়ে কভার করা যায়, দুপাশেও দেয়াল জোড়া আয়না, তাহলে দোকানটাকে বেশ ইলঙ্গেটেড লাগে। বাইরে কয়েকটা মিউরালস দেওয়া যেতে পারে, আর ডলফিনের মোটিভটা যদি। ড্রয়িং রুমের দরজার পাশে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতো বৃষ্টি। কতক্ষণে নিখিল মামার চোখ পড়বে এদিকে, কাজ থামিয়ে চোখ পিটপিট করবে। আয় বৃষ্টি ঝেপে। বৃষ্টি শুরুত করে একেবারে নিখিল মামার গায়ের কাছে।
তখন থেকেই নিখিল মামার মুখ ভর্তি দাড়ির জঙ্গল। এত দাড়ি যে চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যায় না, চুল পর্যন্ত আঁচড়ায় না কখনো। বৃষ্টির চোখ পাকিয়ে শাসন করত। আজও তুমি চুল আঁচড়াওনি? সঙ্গে সঙ্গে নিখিল মামা বৃষ্টিকে উঁচু করে তুলে দোলাতে শুরু করত। আমায় ক্ষম হে ক্ষম। নো ক্ষমা, নীল ডাউন হও। নিখিল মামা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ত। তাই দেখে মার কি বিরক্তি, কি বিরক্তি। বৃষ্টি, এখন যাও তো ঘর থেকে, দেখছো না আমরা কাজের কথা বলছি। আহা, থাক না একটু, খামোকা বকছিস কেন? তুই আর ওকে মাথায় তুলিস না তো, ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, কারুর কথা শোনে না। ওইটুকু মেয়ের কি জেদ। জেদের দেখেছটা কি? বৃষ্টি বলেই এতদিন সহ্য করে গেছে সবকিছু। আর নয়, 18 বছর বয়স একটা মাইলস্টোন। আজ থেকে জীবনটাকে আমূল বদলে ফেলতে হবে। তাই করবে যা করতে নিজের ইচ্ছে করে। আর কোনো ছেলে মানুষই নয়, কোনো উচ্ছ্বাস নয়। মিছিমিছি উচ্ছ্বাস প্রকাশ করলে নিজেকে শুধু খেলো করাই হয়। সকাল থেকেই নিজেকে বদলাতে শুরু করে দিয়েছে। সব পোস্টার খুলে ঢুকিয়ে দিয়েছে খাতের নিচে। মনটা একটু চিনচিন করছিল, প্রশ্রয় দেয়নি। বেডসাইড টেবিল থেকে 1 বছরের বৃষ্টির দারুণ মিষ্টি ছবি ছিল একটা। দুহাত বাড়িয়ে গাবলু গুবলু মেয়েটা কারুর কোলে উঠতে চাইছে। ছবিটাকেও সরিয়ে দিয়েছে চোখের সামনে থেকে। মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির মাঝখানে ট্রামটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। জানলা দিয়ে মুখ বার করে বৃষ্টি দেখল ট্রামের তার ছিঁড়েছে। এক গাদা বাস গাড়ি জমে আছে চারপাশে। বৃষ্টি মনে মনে হাসল। আজ যে তার তার ছিঁড়বে সে তো অবধারিত। আজকের দিনটাই অশুভ। ভাগ্যিস ট্রামের আর কেউ জানে না যে আজ অপয়া মেয়েটা জন্মদিন বলেই ট্রামটা এখানে এভাবে আটকে গেল। বৃষ্টি ট্রাম থেকে নেমে ফুটপাত ধরে হাঁটতে শুরু করল। কলেজের গেটের কাছে আসতেই শুভর সঙ্গে দেখা। শুভ বৃষ্টিকে দেখেই চেঁচিয়ে উঠল, আরে বাস, আজকে কি ড্রেস দিয়েছ বস, লুকিং ডেঞ্জারাসলি গর্জিয়াস। মাধুরী দীক্ষিতের বাজার ফিনিশড। আগুন রং রাজকোট শাড়িতে, কপালের লাল টিপে, চুলের বাহারে, অঙ্গ বিভঙ্গে বৃষ্টির এখন মরালির ভাব। শুভর কথায় অহংকারী স্বর ফোটালো গলায়। তুলনা করবার আর লোক পেলি না, শেষ পর্যন্ত হিন্দি ফিল্মের হিরোইন। কি করব বল, হলিউডের হিরোইনরা তো আর শাড়ি পরে না। শুভ হাত উল্টালো। যাবি নাকি? আজকে গ্লোবে স্ট্যালোনের একটা ভালো বই এসেছে। বৃষ্টি ঠোঁট টিপে হাসল। সরি, পারলাম না, আজ একটু কাজ আছে। কাজ? তোর ফিল্ম দেখা ছাড়া তোর আর কোনো কাজ থাকে নাকি? তোর জন্যই তো এসপ্ল্যানেডে ইংলিশ বইগুলো চলে। ফালতু বকিস না তো, আমারও কাজ থাকে। শুভ ফিসফিস করে বলে উঠল, কি ব্যাপার, অ্যাপো ট্যাপো আছে নাকি? বৃষ্টি উত্তর দিল না। মনে মনে বলল, হ্যাপো তো আছেই, বাবার সঙ্গে। শুধু অ্যাপও নয়, বোঝাপড়াও। সুবীর মুগ্ধ চোখে দেখছিল মেয়েকে। শাড়ি পরে আজ বৃষ্টি একদম অন্যরকম।
প্রথমটা তো দূর থেকে দেখে চিনতেই পারেনি সুবীর। এই বয়সের মেয়েরা হঠাৎ শাড়ি পরলে কেমন যেন সম্পূর্ণ পাল্টে যায়, একটা সম্পূর্ণ নারী যেন, জীবনের সব রূপ রস বর্ণ গন্ধে ভরা। অনেকদিন পর গোপন অভিমানটা লম্বা নিঃশ্বাস হয়ে বেরিয়ে এলো সুবীরের বুক থেকে। এই মেয়েকে পৃথিবীতে আনতে চায়নি জয়া। হালকা সুরে পশ্চিমী সঙ্গীত বেজে চলেছে শৌখিন রেস্তোরাঁয়। সন্ধেবেলা পার্ক স্ট্রিটের এই ছোট্ট বিলাসপুরীতে আলো ছায়ার মায়া, রঙিন আলোর আবছা বিচ্ছুরণ, এয়ার কন্ডিশনারের শীতলতা, সব মিলেমিশে এক স্বপ্নের পরিবেশ। এত চাপা আলো যে পাশের টেবিলের মানুষগুলোকেও পরিষ্কার বোঝা যায় না। একই ছাদের নিচে পাশাপাশি থেকেও যে যার মতো পৃথক এখানে, অচেনা। সুবীর মেনু কার্ড এগিয়ে দিল বৃষ্টির দিকে। মেনু কার্ড কি হবে, বলে দাও না যা হোক কিছু। সুবীরের এতক্ষণে খটকা লাগলো। এত চুপচাপ কেন মেয়ে? গাড়িতে আস্তে আস্তেও কথাবার্তা বিশেষ বলেনি। সুবীরের কথার উত্তরে হাঁ হুঁ করে গেছে মাত্র। এখনো স্বর যথেষ্ট নিরুত্তাপ, অথচ অন্যান্য দিন খেতে ঢুকে বৃষ্টি আগে মেনু কার্ড পড়তে শুরু করে দেয়। হঠাৎ হঠাৎ কোনো অদ্ভুত খাবারের নাম বার করে জিজ্ঞাসা করে, আজ এটা ট্রাই করলে কেমন হয় বাবা? বেকড অ্যাভোকাডো উইথ ক্র্যাব স্যালাড নিকোয়েস খাবে, হোয়াইটনিং ওয়ার্সি। সব সময় নতুন কিছু খুঁজে বার করার চেষ্টা। আগে আগে সুবীর ও মেয়ের সাথে মেনু কার্ড পড়ে যেত সমান তালে। আজকাল আর সব সময় তাল রাখতে পারে না। সিজলার খাবি উইথ কাশ্মীরি নান? বৃষ্টি কাঁধ ছাঁকালো, যার অর্থ হাও হয় নাও হয়। যে কোনো খাবারেই আজ তেমন আসক্তি নেই তার। ওয়েটারকে নিচু গলায় খাবার অর্ডার দিয়ে মেয়ের মুখোমুখি হলো সুবীর। কি হয়েছে রে তোর, মন খারাপ? আজকের দিনে আমার ছোট্ট সুন্দর গুড়িয়াটা এত গ্লুমি কেন? কিছু হয়নি তো। বৃষ্টির মুখে হাসি হাসি ভাব ফুটল, হাসল না। তুমি ট্যুরে যাবে বলেছিলে না, কবে যাচ্ছ? দেখি নেক্সট উইকে যেতে পারি। কতদিনের জন্য? এবার গেলে দিন 15 তো হবেই। কোম্পানি নতুন ব্রাঞ্চ খুলেছে ফরিদাবাদে। ও। নিজের মনে নেল পালিশের রং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো বৃষ্টি। সুবীর বুঝতে পারল তার ট্যুরে যাওয়া না যাওয়া নিয়ে মোটেই তেমন আগ্রহী নয় মেয়ে। নেহাত কথা বলার জন্যই প্রশ্ন। হলোটা কি? গত বছরের জন্মদিনের রাগটা কি এখনো পুষে রেখেছে মনে? সুবীর মেয়েকে খোসামত করতে গেল। আজ দুপুরে তুই এলি না যে? কাল আমি অফিসের সবাইকে বলে রেখেছিলাম আজ থেকে আমার মেয়ে অ্যাডাল্ট হচ্ছে। She deserves a full day's company with me. বৃষ্টি সুবীরের দিকে তাকালোই না, ভীষণ মনোযোগ দিয়ে হাতের নখ দেখেই চলেছে। কিরে, বাড়িতে আজ কোনো প্রোগ্রাম নেই তো? চল আজ তাহলে তোকে গোটা কলকাতাটা চক্কর দিয়ে ফেলি। পাশের টেবিলে পুতুলের মতো একটা বাচ্চা বাবা মার মাঝখানে বসে স্যুপ খাচ্ছে।
মা চামচে করে তুলে দিচ্ছে মুখে, বাবা রুমালে মুখ মুছিয়ে দিল। বৃষ্টির চোখ আঙ্গুল থেকে উঠে সেদিকে স্থির। স্থির চোখেই বলে উঠল, আমাকে নিয়ে যতক্ষণ খুশি ঘুরবে, রীতা আন্টিকে বলে এসেছ তো? সুবীরের আদর মাখানো হাসি ভরা মুখটা একটা পিন বিঁধে গেল যেন। কথাটা কি সরলভাবে বলল বৃষ্টি, না ইচ্ছে করে আঘাত করার জন্য? সুবীর ধরতে পারল না। সহস্র সমস্যা ঘুরছে মস্তিষ্কে। অফিসে এমডি সর্বদা কাঁটার উপর দিয়ে দৌড় করাচ্ছে। বাজার ডাল বলে আমাদের বসে থাকলে চলবে রায়? রিসেশন তো থাকবেই, কোম্পানিকেও থাকতে হবে। ডু সামথিং রায়। অবিরাম পাগলা ঘন্টির মতো বেজে চলেছে এমডির বাণী। কি করবে সুবীর? আবার কাঁধে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায় 21 বছরের সুবীরের মতো, যে কিনা ন্যায় রত্ন লেনের অন্ধ কুঠুরি থেকে বেরিয়ে আসার জন্য মা বাবা দাদা কারুর কথা ভাবেনি, পরোয়া করেনি ঠুনকো বংশমর্যাদার। অনামী কোম্পানির আলতা সিঁদুর ফিরি করা থেকে শুরু করে আজ পৌঁছেছে মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং ম্যানেজারে। এখন 24 ঘন্টা মাথার উপর শুধুই টার্গেট, মান্থলি প্রজেকশন, রিসেশন। এরই সঙ্গে রক্তচাপ ওঠা নামা করার মতো দিনভর বেয়ে উঠেছে শেয়ারের দর। কখনো 2-4 হাজার আসে, কখনো নয়, কিন্তু চাপা উত্তেজনা ঘুষঘুষে জ্বরের মতো শরীরে ছেয়ে থাকে সর্বক্ষণ। বাড়িতেও ঠিক সময় দিতে পারে না। রীতা অনুযোগ করে, একদিনে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো না? ছুটির দিনেও এত কিসের কাজ তোমার? সুবীর করবেটা কি? প্যাটকে চলে এলে ঘোড়াকে ছুটতেই হয়, জকি ছুটিয়ে নিয়ে চলে। তার মধ্যেও কখনো একটু জিরোতে পারলে সামনে বসে থাকা মেয়েটা বুকের ভিতর বিপ বিপ করে বেজে ওঠে। নিজের সঙ্গে একা হলেই বৃষ্টি এসে ঘোরাফেরা করে সুবীরের মনে। 2 বছরের দামাল পায়ে হাঁটা বৃষ্টি, 5 বছরের অবিরাম পাকা পাকা কথা বলে যাওয়া বৃষ্টি, 7 বছরের ঠোঁট ফোলানো অভিমানী বৃষ্টি, 12 বছরের আহত চোখে তাকিয়ে থাকা বৃষ্টি। নানান বয়সের বৃষ্টিরা এসে তালগোল পাকিয়ে দিতে থাকে সবকিছু। ভীষণ ভালো লাগাতে বুক থই থই করে ওঠে। তার সঙ্গে একটা যন্ত্রণাও কুড়ে কুড়ে খেতে থাকে সুবীরকে, গোপন এক রক্তক্ষরণের যন্ত্রণা। সব বাবারই কি এমন হয়, নাকি সুবীরের মতো বাবাদেরই শুধু? জয়া নিষ্ঠুরভাবে কেড়ে নিয়ে গেল মেয়েটাকে। প্রিয় সম্পদ হারিয়ে ফেলার পর তার অভাব দ্বিগুণ চতুর্গুণ হয়ে বাঁচতে থাকে বুকে। প্রথম প্রথম তাও এই অভাবটাকে অনুভব করতে সময় লেগেছিল কিছুদিন। তখনও একটা জেদ, একটা অসহ্য রাগ, পরাজয়ের অপমান সুবীরকে আবিষ্ট করে রেখেছিল। নিষ্ফল ক্রোধে বুনো ষাঁড়ের মতো লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করত বিশ্ব ব্রহ্মাণ্ড। তবে রাগের আয়ু আর কতদিন? সময়ের নিয়মে ধীরে ধীরে শান্ত হয়েছিল সুবীর। সেই অভাববোধটা ভীষণভাবে নাড়া দেয় তাকে। একটা মানুষ সারাদিন পর খেটে খুঁটে বাড়ি ফিরছে, কেউ তার জন্য কোথাও অপেক্ষা করে নেই। এই চিন্তায় নিঃসঙ্গ মানুষ নিঃসঙ্গতর হয়। সেই সময় রীতাকে না পেলে, রীতাকে বিয়ে করার আগে লক্ষবার ভেবেছে সুবীর, আবার ভুল হচ্ছে না তো? বৃষ্টির দিকে সুবীর নিষ্পলক তাকিয়ে রইল। পুরনো সেলসম্যানটা মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে। মেয়ে প্রশ্ন ছুঁড়ে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে। এদিক ওদিকের লোকজন দেখছে। সুবীর টেবিলের সামনে ঝুঁকল।
রীতা আজ তোকে একবার নিয়ে যেতে বলেছিল, যাবি মা? চকিতে মুখ ফিরিয়েছে বৃষ্টি। কেন? বারে জন্মদিনে একবার বাড়ি যাবি না? তোর ভাইটারও তো দিদিকে একটু দেখতে ইচ্ছে করে। ভাই ভাই কেন করছো? আমার তো কোনো ভাইটাই নেই। বৃষ্টির ফর্সা মুখ পলকে থমথমে লাল। রাগ, দুঃখ, অভিমান বড় সহজেই তার মুখে ছাপ ফেলে দেয়। সুবীর বুঝল কথাটা বলা ঠিক হয়নি। বৃষ্টি রীতা রাজাকে এখনো মেনে নিতে পারেনি। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলে নিল। জন্মদিনে কি নিবি বলতো মা? ক্যামেরা, পারফিউম? বৃষ্টি সন্ন্যাসিনীর মতো নির্লিপ্ত। দিও যা হোক কিছু। মেয়ের কথার ভঙ্গিতে হঠাৎ ধৈর্য হারালো সুবীর। কি এমন অপরাধ করেছে সে? নিজের ইচ্ছে মতন জীবন বেছে নেওয়ার স্বাধীনতাও তার থাকবে না? ওভাবে বলছিস কেন? কোনোদিন কি দিইনি তোকে? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। জার্মান টেপ, জাপানি ওয়াকম্যান, ফ্রেঞ্চ পারফিউম, ইটালিয়ান সিল্কের ড্রেস মেটেরিয়াল। বৃষ্টি দমল না। সে তো ঘুষ দিয়েছ। ঘুষ নয়তো কি? বৃষ্টির গলা বরফের ছুরির মতো ধারালো। তুমি দিয়েছ, মা দিয়েছে, দেবে নাই বা কেন? নিজেদের সুখটুকু বজায় রেখে বৃষ্টিকে ভালোবাসতে গেলে তার মাসুল দিতে হবে না? 10 টাকা চাইলে তক্ষুনি 100 টাকা বের করে দাও। ভাবো কিছু বুঝি না, না? সুবীর স্তম্ভিত। এই কি তার আদরের ছোট্ট গুড়িয়া? বারবি ডল আর আইসক্রিম পেলে যে বাবাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিত। মেয়ের ঔদ্ধত্য দেখে ভেতরে ভেতরে রাগ হলেও কিছুতেই তেমন ভাবে রাখতে পারল না সুবীর। রাগের সঙ্গে একটা চাপা ভয়ও আঁচড় কাটছে বুকে। বৃষ্টি যে তার দুর্বলতম জায়গা। গলাটাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করল। খুব রাগ করে আছিস মনে হচ্ছে। বোকা মেয়ে। বাবা মার উপহার কি কখনো ঘুষ হতে পারে? ছাড় ওসব কথা। আজ তুই কি নিবি বল? আজ তুই যা চাইবি তাই দেব। মেয়ে এবার একটু গলেছে। যা চাইব তাই দেবে? চেয়ে তো দেখ। সুবীরের গলায় মায়ায় ভরে এলো। কি একটা কথা বলতে চেয়েও বলতে পারছে না বৃষ্টি। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। ঢোক গিলল ঘন ঘন। তারপর দুম করে বলে ফেলেছে, যদি বলি তোমাকে চাই? সুবীর হেসে ফেলল। মেয়ের পলকে রাগ, পলকে আবদার। সুবীরের কাছেই। পাগলি কোথাকার। আমাকে আবার চাওয়ার কি আছে? আমি তো আছি। এভাবে নয়। বৃষ্টি এবার স্পষ্ট কেটে কেটে বলছে কথাগুলো। অন্য কারোর সঙ্গে শেয়ার করে নয়। আমি এখন অ্যাডাল্ট। ইচ্ছে করলে মার কাছে না থেকে তোমার সঙ্গেও থাকতে পারি। শুধুই আমরা দুজন। চূড়ান্ত ধাক্কাটাতে সুবীরের মুখ নিমেষে রক্তশূন্য। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল, তা কি করে হয়? ঝানু মার্কেটিং ম্যানেজার সুবীর রায় দ্রুত গিলে ফেলেছে কথাটা। মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করতে হলো। সামনের মেয়েটা যেন এতদিনকার চেনা বৃষ্টি নয়, অন্য কোনো বৃষ্টি,
যার বীজ বোনা হয়েছিল প্রায় 1 যুগ আগে কোর্টরুমে, যে সম্ভবত ভূমিষ্ঠ হয়েছে আজই। সে এ কোন খেলায় মেতে উঠতে চাইছে? সুবীরকে কি যাচাই করতে চায় সুবীরের মেয়ে? ওয়েটার খাবার নিয়ে এসেছে। সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল সুবীর। গরম তাওয়া বসিয়ে দিয়ে গেছে দুজনের মাঝখানে। শব্দ করে ধোঁয়া উঠছে। বৃষ্টি প্রশ্ন করল, কি হলো? কিছু বললে না যে? দেখছি, তুই যখন বলছিস। সুবীর মেয়ের প্লেটে নান তুলে দিল। নে, খেয়ে তো নে আগে, পরে কথা হবে। সিজলার কেটে মুখে পুড়ল বৃষ্টি। আয়েশ করে চিবোচ্ছে মাংসটা। ট্যারচা চোখে তাকিয়ে আছে সুবীরের দিকে। সুবীরের মনে হলো মাংস নয়, মেয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তার অস্বস্তিটুকু। মাথা নামিয়ে সুবীর খাবারে মন দেওয়ার চেষ্টা করল। বৃষ্টির চোখ দুটো কি অসম্ভব তীক্ষ্ণ। সুবীর বুঝি ধরা পড়ে যাচ্ছে। একটা দৃশ্য পলকে চোখের সামনে দুলে উঠল সুবীরের। একজন 24 বছরের যুবক পার্ক স্ট্রিটের পরিত্যক্ত কবরখানায় ভাঙা বেদির ওপরে বসে গোগ্রাসে মুড়ি চিবোচ্ছে। চারিদিকে ঘন গাছপালা আর ঝোপঝাড়ের মাঝে 200 বছর আগের অসংখ্য কবর। গাছগাছালি কাঁপিয়ে মাঝে মাঝে চৈত্রের বাতাস বইছে এলোমেলো। যুবকটি মুড়ি খেতে খেতে আর চোখে দেখে নিচ্ছিল আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ তরুণীদের। কেউ তার দিকে তাকাচ্ছে না। দেখতে দেখতে চোখ আটকেছে রাধাচূড়ো গাছের নিচে বসে থাকা শ্যামলা রং মেয়েটির দিকে। মেয়েটির চোখ দুটো খুব উজ্জ্বল, ঘন, সামান্য লম্বাটে মুখ। নাক খুব তীক্ষ্ণ নয়, ঠোঁটের কাছটা অল্প উঁচু। সব মিলিয়ে একটা মায়া জড়ানো ভাব। হাঁটু মুড়ে বসে থাকার জন্য উচ্চতা আন্দাজ করা যাচ্ছিল না। খুব একটা লম্বা নয়। যুবক লক্ষ্য করল মেয়েটি ছবি আঁকতে আঁকতে ফিরে ফিরে তার দিকেই তাকাচ্ছে। চোখ দেখে মনে হচ্ছে সে যেন এই জগতেই নেই। একবার করে যুবককে দেখেই নিজের স্কেচ বুকে ডুবে যাচ্ছে। যুবক চকিতে বিদ্যুৎ স্পৃষ্ট। মেয়েটি তাকেই স্কেচ করছে নাকি? উঠে দাঁড়াতেই মেয়েটির আত্মমগ্নতা কেটে গেছে। মুখে অপ্রস্তুত হাসি। যুবক সোজা এগিয়ে গেল। একেবারে সামনের দিকে ঝুঁকেছে স্কেচ বুকের ওপর। হ্যাঁ, সেই তো। জুতো শুদ্ধ পা ছড়ানো, গলায় টাই, নিভাজ শার্ট, প্যান্টের ক্রিজ, সামনে ব্রিফকেসটা পর্যন্ত পড়ে আছে। শুধু মুখটাই তার নয়, কোনো ভিখারির যেন। ঠোঙায় মুখ ডুবিয়ে গোগ্রাসে মুড়ি কাচ্ছে। ভিখারির দু চোখে বিশ্ব গিলে ফেলার খিদে। নিজের ভেতর সুবীর আজও স্পষ্ট দেখতে পায় সেই ধোপদুরস্ত ভিখারির স্কেচটাকে। জয়া কি করে প্রথম দিনই সুবীরের আসল চেহারাটা ধরে ফেলেছিল? জয়ার চোখের সঙ্গে বৃষ্টির চোখের এত মিল। বৃষ্টি আবার জিজ্ঞাসা করল, চুপ করে গেলে কেন? কি ঠিক করলে? দাঁড়া, একটু সময় তো দিবি। সুবীর ঢোক গিলল। বৃষ্টির মুখে তবু মরিয়া ভাব, যেন একটা ব্যর্থহীন উত্তর ছাড়া সুবীরকে সে কিছুতেই ছাড়বে না। তবু কতদিন? অন্তত 2-1 মাস সময় দে। যা মুখে এলো বলে ফেলল সুবীর। চকিতে উল্টো প্রশ্ন এসে গেল মাথায়।
তুই যে আমার সঙ্গে থাকতে চাইছিস, কেন মায়ের সাথে কিছু হয়েছে? না তো। তোর মা জানে যে তুই আমার সঙ্গে থাকতে চাস? না। তবে তবে আবার কি? আমি এটাই চাই। তোর মা আপত্তি করতে পারে। হু কেয়ার্স? দুঃখ পেতে পারে তো। বৃষ্টি ফিক করে হেসে ফেলল। মার কথা ছাড়ো তো, তোমার অসুবিধা আছে? কোনো উত্তর না দিয়ে করুণ মুখে বৃষ্টির দিকে তাকিয়ে রইল বৃষ্টির বাবা। বৃষ্টি বিন্দু মাত্র নরম হলো না। মার দুঃখ কষ্ট নিয়ে তোমার খুব ভাবনা, তাই না? বিদ্রুপটা তীক্ষ্ণ ফলার মতো বিঁধল সুবীরকে। শেষ চেষ্টা করল তবুও। ওভাবে নিচ্ছিস কেন? ছোট থেকে তুই মার সঙ্গে রয়েছিস, একটা এতদিনের অ্যাটাচমেন্ট। তুই চলে এলে মা কষ্ট পাবে না? বৃষ্টি ন্যাপকিনে হাত মুছে নিল ভালো করে। আমি কি চাই আমি তোমাকে বলে দিলাম। এখন তুমি কি করতে পারবে সেটা তোমার ব্যাপার। সুবীরের মনে হলো এই মুহূর্তে তার চারপাশটা বড় বেশি অন্ধকার। নিজের মেয়ের মুখটাও ভালোভাবে দেখতে পাচ্ছে না সে। আন্দাজে হাত নেড়ে শুধু ওয়েটারকে ডাকতে পারল সুবীর। এরপর কি হবে? সুবীর কি মেনে নেবে মেয়ের আবদার, নাকি